সকলকে ভুলসাই জোহার। আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অবগত হয়েছি। দীর্ঘদিন ধরে যে বিষয়টা আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আঘাত দিচ্ছে, সেই বেদনাদায়ক জঘন্যতম যে ঘটনা বারবার আমাদের স্মৃতি চোখে ভেসে উঠছে, সেই প্রতিবাদেই, সেই টানেই আমরা আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্ত গ্রাম থেকে প্রতিনিধিগণ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি শ্রদ্ধা জানাবো এখানে উপস্থিত আছেন আমরা যার জন্য লড়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। কুইন্টি বীরু, তার মা বাবা, তার আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত আছে। আমরা তাদেরকে সামনে রেখেই এই বিচারের জন্য লড়াই করব বলে এগিয়ে চলেছি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস এর সমস্ত সংগঠন প্রতিনিধি, তৎসহ হয়তো অন্য কোনো সংগঠনও এখানে উপস্থিত থাকতে পারে, কারণ এখানে আমাদের জাতিসত্তার বা আমাদের সন্তান, আমাদের কন্যার উপরে যে নির্যাতন হয়েছে তার বিচার চাইতে। কতটা ঘটনাটা নির্মম সেটা ব্যাখ্যা করার, প্রকাশ করার ডিকশনারিতে কোনো শব্দই নেই। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে আপনারা শুনে থাকবেন। সেখানে আমরা দেখেছি, সেই খবর শুনেই গত 26 তারিখ আমি প্রথম এসেছিলাম ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য। সেই দিন আমাদের ইউকাইয়ের পক্ষ থেকে আমাদের কনভেনার মাননীয় রামদাস বাবু ছিলেন, আমাদের অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট প্রদীপ বাবু ছিলেন, তৎসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃত্বগণ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমরা এসে যে সমস্ত বিষয়গুলো আমরা প্রথমে সেদিন যেখানে আমাদের কুইন্টি বীরুকে তোপা করা হয়েছে, সম্মানের সঙ্গে সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম। তারপরে ওনার বাবা মা এবং গ্রামের লোকজনের সঙ্গে আমরা কথাবার্তা বলি। দুই দিকটাই আমরা সেখানে খেয়াল রেখেছি। একটা হচ্ছে আন্দোলনের বিষয়, অর্থাৎ আমরা লড়াইয়ে জিতার জন্য তিনটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অথরিটি পাওয়ার, আরেকটা হচ্ছে মানি পাওয়ার, আরেকটা হচ্ছে ম্যান পাওয়ার। আমাদের কাছে বাকি দুটো নেই, অথরিটি পাওয়ারও নেই, মানি পাওয়ারও নেই। আমাদের মাঝে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার। সেই ম্যান পাওয়ারটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু সংগ্রাম বা লড়াই শুরু করেছি। সেই পরিপ্রেক্ষিতেই সেদিনও আমরা ওনার বাবা মার সঙ্গে কথা বলে বিষয়বস্তুগুলো আমরা জানার চেষ্টা করেছি। প্রদীপ বাবুর তদারকিতে আইনি যে বিষয়গুলো রয়েছে, আমাদের হিরণময় ভাই ছিল, আইনি যে বিষয়গুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। প্রশাসনিকভাবে কি কতটা পদক্ষেপ নিয়েছে, কোথায় কি ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা দেখেছি সেখানে প্রশাসনিক প্রচণ্ডভাবে, সেটাও একটা নিন্দনীয়ভাবে, সেই ঘটনার তদারকির একটা গাফিলতি, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আমি তো বলবো ইচ্ছাকৃতভাবে এগুলো গাফিলতি করার একটা অভিনয় করা হয়েছিল। আপনারা জানেন, যেদিন আমাদের মেয়ে নিখোঁজ হয় সেদিনই ওনার বাবা মা সেখানে উপস্থিত হয়েছিলেন থানাতে, এবং সেই পরিপ্রেক্ষিতে সেখানে যাওয়ার পরে যে জঘন্য কথাবার্তা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ যিনি সেখানে আইও ছিলেন
জুলি সাহা, যার নেতৃত্বে সেই ঘটনাটা তদন্ত করার দায়িত্ব ছিল, তিনি সেই তদন্ত অফিসার এর চেয়ারে বসে একজন অভিযোগকারী যে কাঁদতে কাঁদতে সেখানে দৌড়ে গেছে যে আমরা আমাদের কন্যাকে আমরা খুঁজে পাচ্ছি না, আপনাদের সহযোগিতা চাই। সেই সময় সেই জুলি সাহা ইনভেস্টিগেশন অফিসার তিনি বলেছিলেন যে আপনার মেয়ে দেখুন কোথাও কারোর সঙ্গে ভালোবাসা করে পালিয়ে গেছে। এই ধরনের কথা ওই চেয়ার থেকে কি কখনো বলা যেতে পারে? এটা আমার বড় প্রশ্ন, আমি থ্রো করেছিলাম। আমার তো মনে হয় না একজন অফিসারের চেয়ারে বসে এই ধরনের মন্তব্য বা এই ধরনের কটূক্তি করতে পারে, আমি এটাকে কটূক্তি বলবো। তার সবসময় সহযোগিতা সহানুভূতি দেখানো প্রয়োজন, কারণ আমরা যে কোনো আপদে বিপদে তার বিচার পাওয়ার জন্য আমরা দৌড়ে যাই থানায়, প্রশাসনের কাছে, তাদের সহযোগিতা আমরা কামনা করি। সেই অবস্থায় তাদের বলা উচিত ছিল, ঠিক আছে আমরা তো সব সময় আপনাদের পরিষেবায় আছি, আমরা চেষ্টা করছি কতটা দ্রুত সেটাকে আমরা সমাধান করতে পারি বা তাকে উদ্ধার করার চেষ্টা আমরা করব। সেটা না বলে এই ধরনের বাজে কথা তিনি বলেছিলেন, এটা একেবারে নিন্দনীয়, জঘন্যতম। এরপরেও যেটা হয়েছে, 3 তারিখে সম্ভবত আসামিকে অ্যারেস্ট করা হলো, ঘটনা তদন্ত করার জন্য 3 তারিখে অ্যারেস্ট করা হলো। উনি নাকি সাধু ব্যক্তি, 3 তারিখে ওনাকে আবার ছেড়ে দেওয়া হলো, তাকে ইনভেস্টিগেশন করা হলো। 1 তারিখে তাকে ডাকা হয়েছিল, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা আমার ফ্যাক্টর নয়, আমার বিষয়টা মেন ফ্যাক্টর। তাকে ডাকা হলো, ডাকার পরে তিনি নাকি সাধু ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তাকে ছেড়ে দেওয়া হলো। এটাকে কেন বলবো না, এটা ইচ্ছাকৃতভাবে গাফিলতি। পরক্ষণে যাকে আমরা আসামি হিসাবে চিহ্নিত করছি বা প্রশাসনও বলছে এখন যে হ্যাঁ তিনি আসামি, তাহলে তাকে আটক করার পরে যে ইনভেস্টিগেশন হলো, কি ইনভেস্টিগেশন হলো, এটা নিয়েও আগের দিন আমরা যেদিন 26 তারিখে আসি, সেদিন নতুন করে নিয়োজিত যে আয়ো অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার গোবিন্দ শিকদার, তাই তো, তাকেও আমরা এই কথা বলেছিলাম এটা কিভাবে সম্ভব, অর্থাৎ এটা ইচ্ছাকৃতভাবে আপনারা কেসটাকে অন্যদিকে মুভমেন্ট করার চেষ্টা করছেন, সঠিক বিচার দেওয়ার চেষ্টা করছেন না, এই জন্যই এগুলো আপনারা করেছেন। তিনি পরিষ্কারভাবে সদুত্তর তেমন কিছু দিতে পারেননি, তিনি শুধু একটাই বলে যাচ্ছেন, হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ এটা আমাদের করা উচিত হয়নি। তিনি নত স্বীকার করছেন, কিন্তু নত স্বীকার করলেই তো আর সমাধান হয়ে গেল না। তারপরেই আমরা অভিযোগ তুলেছিলাম যে জুলি সাহা যার গাফিলতির কারণে আজকে আমরা আমাদের সন্তানকে হারালাম, আজও পর্যন্ত তার বিরুদ্ধে কি কোনো স্টেপ নিয়েছেন? যদি নেন তাহলে খুব ভালো, যদি না নেন থাকেন তাহলে জুলি সাহার উপস্থিতিতে ইনভেস্টিগেশনে যে ভুলটা করেছিলেন আবার সেই একই ভুল করতে যাচ্ছেন। তিনি বলেছিলেন যে আমরা চেষ্টা করছি, এসপি নাকি ততক্ষণে আলোচনা করেছেন, তাকে সাসপেন্ডের কথা চিন্তা ভাবনা করছেন। আমরা স্কুলের কথা তুলে ধরেছিলাম, উনি একজন শিক্ষক বলা মানে উচিত নয়। একজন শিক্ষকের যে টিচার্স শব্দের যে মিনিং যদি আমরা সেটাকে দেখি, একজন শিক্ষক হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, যে কোয়ালিটি থাকা দরকার, ন্যূনতম ওই ব্যক্তির কাছে নেই। কাজে শিক্ষক বলাটাও মনে হয় আমার বিবেকে বাড়ছে, তাকে মানে শিক্ষক বলবো। তো সেই ব্যক্তিকে আপনারা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যে স্কুল কর্তৃপক্ষ থেকে সেটা কোনো কি ব্যবস্থা নিল কিনা, তাকে যে আটকানো হয়েছে ঠিক আছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের একটা দায়বদ্ধতা থাকে, সেটা কতদূর কি করেছে তিনি জানিয়েছিলেন। তারাও নাকি চিঠি করেছিলেন থানা থেকে, পরক্ষণে আমরা ইউফাও থেকে চিঠি করেছি, দাদা হয়েছে চিঠি দেওয়া হয়েছে।
এই হচ্ছে টানাপোড়েন একটা কাজের মধ্যে সেটাকে সঠিক বিচার যাতে বিলম্বিত করা যায় সেটার একটা প্রক্রিয়া কিন্তু চলছিল। যখনই বিষয়টা আপনারা ভাবুন, ঘটনা ঘটেছে 28 তারিখ থেকে শুরু, 28 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট যে অ্যারেস্ট হয়েছে সম্ভবত 16 তারিখ, লাস্ট অ্যারেস্ট হচ্ছে 16 তারিখ। তাহলে মাঝখানে এই দিনগুলোতে কত কি ভাবে সেটাকে কাটানো হয়েছে, এটা সত্যি আমাদের কাছে, আমরা কুইন্ডিবিরুর অভিভাবকের কাছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। প্রশাসনের কাছে যেখানে আমরা সহযোগিতা পাই তাদের এই ধরনের আচরণটা কোনোভাবেই গ্রহণযোগ্য বা কাম্যই নয়। সেদিন আমরা সেখানে আরো অফিসার ছিলেন, দু একজন আইসিও ছিলেন, তাদের সঙ্গে আমরা সরাসরি এই সমস্ত কোশ্চেনগুলো বা আরো অনেক কোশ্চেন তাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সামনাসামনি তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জোর গলায় কথা বলেছি, বলতে গেলে প্রশ্নগুলো থ্রো করে তাদেরকে চেপে ধরা হয়েছিল, কিন্তু একটা প্রশ্নেরই সঠিক উত্তর মানে সেটা হয়তো কোনোভাবে হয়ে গেছে বা এরকম বলার চেষ্টা করলেও সেটাও কিন্তু আমরা ছাড়িনি। শেষ অবধি যেটা আলোচনা হয়েছে সেটা ওনারা বলেছেন যে আমরা এখন নবনিযুক্ত যে ইনভেস্টিগেশন অফিসার তিনি সঠিকভাবে সেটাকে তদন্ত করছেন, তাকে অর্থাৎ আসামিকে মনোজ পালকে চরম থেকে চরম যে শাস্তি দেওয়া যেতে পারে সেই ব্যবস্থায় বা সেই কর্মসূচি আমরা নিয়েছি। তার জন্য যাবতীয় যে প্রসিডিউর, আইনি যে ধারা সেগুলো আমরা প্রয়োগ করেছি। সেদিনই ফার্স্ট চার্জশিট জমা হয়েছিল 26 তারিখে, আমরা যেদিন আসি সেই প্রেক্ষিতে আমরা জানতে চাইলে উনি বলেছিলেন যে কিডন্যাপ, মার্ডার, তারপরে কি বলে ওটাকে গোপন তথ্য গোপন করা, পক্সো যেহেতু বয়স কম আছে, অ্যাট্রোসিটি অ্যাক্ট, সমস্ত ধারাগুলো ওনারা লাগু করেছেন। এখন সেটা আমাদের লয়ার এখানে আছেন, প্রদীপ বাবু আছেন, বিষয়টা ওনারা আরো আমাদের লয়ার এখানে আছে, আমাদের সঙ্গে আছেন, ওনারা বিষয়টা ভালো বুঝবেন। আমি শুধু বা আমরা যেখানে ছিলাম শুধু আমরা মুখে শুনেছিলাম এই ধারাগুলো দেওয়া হয়েছে কিনা। প্রথম সেই ধারাগুলো যদি ঠিকঠাক দেওয়া হয়ে থাকে তাহলে খুব ভালো, আশা করতে পারি আমরা ভালো একটা বিচার পেতে পারি। পাবোই এটা বলছি না, কারণ সন্দেহর চোখে এমনই হয়ে গেছে, মানে উকিলদের থেকেও মনে হয় আমার সন্দেহটা বেশি হয়ে যাচ্ছে, কাউকে বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না আমরা সেই ন্যায় বিচারের শেষটা দেখতে পাচ্ছি। সেই জন্যই ওনার কথা মতো আমরা নিলাম, ঠিক আছে। এবার সেই যে আমার কিছু মানে সন্দেহ যে জায়গাগুলো, যে এটাকে ফুলফিল করার জন্য, এটাকে এক্স্যাক্টলি সেই শাস্তিটা পাওয়ানোর জন্য যেটা প্রসিডিউর A to Z যেটা ব্লুপ্রিন্ট তৈরি করা প্রয়োজন হয়, অর্থাৎ কোথা থেকে ঘটনাটা শুরু হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ সেই ঘটনাগুলো কিভাবে ঘটেছে সেটা কতটা সাজানো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছ থেকে, সেটা আমাদের কাছে বড় একটা জিজ্ঞাসা, সেটা আমাদের জানা প্রয়োজন। কারণ আমার মনে হয়, আমি আইন অতটা জানি না, আমাদের লয়াররা আছেন তারা বলবেন সেটা বিষয়টা। আমি যেটা বলতে চাইছি, যতই আমরা ধারা দিই না কেন, সেই ধারাগুলোর পরিপ্রেক্ষিতে যে এভিডেন্স একের পর এক ঘটনাটা যে ঘটেছে সেটাকে যদি আমরা না সাজাতে পারি তাহলে সেই ধারাগুলোকে টিকিয়ে রাখা, কোর্টে সেই ধারাকে টিকিয়ে রাখা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। এর জন্য আমাদের উকিলদের যে সহযোগিতা, আইনি যে সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ওনারা এই বিষয়টা যদি খুঁটিনাটি দেখেন যে স্টেপ বাই স্টেপ ঘটনাটাকে সাজানো হয়েছে এইভাবে করে, তারপরেই সেই চরম পর্যায়ে সেই ঘটনাটা পৌঁছেছে, এটাকে যদি ঘটনাটাকে সাজানো যায় এবং সেটার সঙ্গে সেই ধারাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে যদি যুক্ত সম্পর্ক স্থাপিত হয়, তাহলেই আমরা সেই আসামিকে উপযুক্ত শাস্তি দিতে পারবো। আশা করি সেইটুকু ভরসা কিছুটা হলেও অবশ্যই রাখছি। আমরা যেভাবে একত্রিত হয়েছি, ইউনাইটেড ভাবে যত সংগঠন আমরা জেগে উঠেছি, চারিদিকে আন্দোলন চলছে, প্রতিদিনই কম বেশি এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।
কাজেই এটাকে আমরা যে একটা ন্যায় বিচার পাবো সেটার একটা সম্ভাবনা আমরা কিছুটা হলেও আমরা সেটা আশা করতেই পারি। তবে শেষ অবধি আমাদের এই লড়াই দেখতে হবে। সবচেয়ে বড় বিষয় আমাদের যে পাওয়ার, যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ইউনাইটেড পাওয়ার। সেই ইউনাইটেড পাওয়ারটাকে আমাদেরকে আরো বাড়াতে হবে। আছে আমাদের, কিন্তু সেটাকে আরো বাড়াতে হবে। বাড়ালে অবশ্যই ইউনাইটেড পাওয়ারের সঙ্গে যে সিস্টেমের যে বিষয়টা আছে, আইনের যে বিষয়টা আছে, সঠিক উকিলের মাধ্যমে, আমাদের গভর্নমেন্ট লয়ার তো আছে, আমাদের প্রদীপ বাবু আছে, আমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আরো যদি সেরকম উকিল আমাদের প্রয়োজন হয় আমরা তার সহযোগিতা নেব। এইভাবে আমাদের কাজটাকে একসঙ্গে যৌথভাবে সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা কুইন্টিমোদির জন্য সঠিক বিচার আদায় করবই। এই বলেই সবাইকে বলছে জোহার জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।